হঠাৎ করে বিভক্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। কয়েকদিন আগে ঢাকার উত্তরে ব্যবসায়ী আনিসুল হক আর দক্ষিণে সাবেক মেয়র হানিফের পুত্র সাইদ খোকনকে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত এর পরপরই ঢাকা সিটির অনেক জায়গা ছেয়ে গেছে এমন বিশাল বিশাল বিলবোর্ডে, যেখানে সরকারি দল মনোনীত প্রার্থীর প্রচারণার পাশাপাশি মাঠে নেমেছেন সম্ভাব্য অন্য প্রার্থীরাও। তবে সরাসরি ভোট চাওয়ার চাইতে নিজেদের জাহির করার দিকেই তাদের নজর বেশি। তোয়াক্কা করা হচ্ছে না নির্বাচনী আচরণবিধির। জনগণ লাগাচ্ছে, বাধা দেব কাকে, কতজনকে বাধা দেব? নির্বাচনের মাধ্যমে আমরা যেদিন তাদের আয়ত্তে চলে যাব, সেদিন আমি এবং আমরা অন্যান্য প্রার্থী তাদের ভক্তদেরকে অনুরোধ করবে যে সমস্ত বিলবোর্ড, কালারিং, ফেস্টুন নামিয়ে ফেলো। যেহেতু এখনো নির্বাচনের তফসিলটুকু ঘোষণা হয়নি, তারপরও যদি কমিশন কোন সার্কুলার দেয়, কোনো কিছু বলে, তাহলে আমি অবশ্যই আমার নেতাকর্মী সবাইকে বলবো যেগুলো আইনের মধ্যে থাকা। মহানগর উত্তরে অবশ্য প্রচারণা এতটা ব্যাপক নয়, যদিও গণসংযোগে নেমেছেন কেউ কেউ। 2 সিটি কর্পোরেশনের মেয়র পদে ঠিক কতজন লড়বেন তার পুরো তালিকা নেই এখনো। তবে সম্ভাব্য প্রার্থীদের অনেকেরই আশঙ্কা আইনের প্রয়োগ নিশ্চিত না হলে বিলবোর্ড আর ব্যানারের এই অসম প্রতিযোগিতা বাড়বে আরো। জনগণ যখন দেখবে যে আমার বিরোধী যে অপোজিশন যে ক্যান্ডিডেট তাদের ব্যাপক প্রচার প্রপাগান্ডা, তখন মানুষ মনে করবে হয়তো আমি পাশ করবো না, আমি যত ভালো লোকই হই আমি পাশ করবো না, তাদের প্রচার প্রপাগান্ডা বেশি, তাকে ভোট দিয়ে দিবে। তো সেইগুলোর ক্ষেত্রে যদি আইন করে এগুলো কঠোরভাবে বন্ধ করা যায়, তাহলে কারোই লাগানোর প্রয়োজন পড়ে না। সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রার্থীদের পক্ষে এ ধরনের ব্যয়বহুল প্রচারণা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। রঙিন পোস্টার কিংবা ব্যানার বিলবোর্ডে ছাপিয়ে এ ধরনের প্রচারণায় যারা নেমেছেন, প্রার্থী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে এই নির্বাচন কমিশনারের বক্তব্যে। আইনসঙ্গতভাবে নির্বাচন ভোট যেদিন হবে তার 21 দিন আগ থেকে আরম্ভ করতে হবে। এর আগে করাটা বেআইনি। যারা নির্বাচনে দাঁড়াবে তারা যদি আগে থেকে প্রচারণার চেষ্টা করে, এগুলো আমরা বিবেচনা রাখবো। যদি বাড়াবাড়ি বেশি হয় সেক্ষেত্রে আমরা তাদের প্রার্থিতা সম্পর্কেও চিন্তা করব। এর আগে 2012 সালে আইন অমান্য করে ডিসিসি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা শুরু করলে তা অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় শুরু হয়েছে মাঠ পর্যায়ের প্রস্তুতি। চলছে ভোট গ্রহণে কেন্দ্রের তালিকা ও নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ। তবে গতবার একটি ওয়ার্ডে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করা হলেও এবার এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোজার আগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। কমিশনের এমন ঘোষণার পর ভোটের হাওয়ায় সরগরম হয়ে উঠেছে বন্দরনগরী। এরই মধ্যে শুরু হয়েছে মাঠ পর্যায়ের প্রস্তুতি। কমিশনের নির্দেশনা পাওয়ার পর ভোট কেন্দ্রের তালিকা ও পোলিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। এবার মহানগরীতে বেড়েছে ভোটার সংখ্যা। 41টি ওয়ার্ডে মোট ভোটার 18,49,898 জন। তাই গতবারের 677টির জায়গায় এবার ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে 750টিতে। ভোট গ্রহণকারী কর্মকর্তার সংখ্যাও বাড়তে পারে 5,000। প্যানেলে কারা অন্তর্ভুক্ত হবে তাদের একটা গাইডলাইন নির্বাচন কমিশন দিয়েছে, এবং সেই গাইডলাইনে বিশেষ করে বলেছে যে আমরা যে তালিকাটা নেব, যেসব কর্মকর্তা কর্মচারীদের তালিকাটা সংগ্রহ করব, তাতে যেন দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তারা থাকেন। এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যে দল নিরপেক্ষ যেন লোকগুলো থাকে। কোনো প্রার্থী ছিলেন বা বর্তমানে সম্ভাব্য প্রার্থী তো অনেকে এলাকায় বুঝতে পারে, তাদের অধীনে কর্মরত ছিলেন বা আছেন। 2010 সালের নির্বাচনে ভোট গ্রহণে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হয়েছিল মাত্র একটি ওয়ার্ডে। তবে এবার এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পূর্ণ সিটি কর্পোরেশনে ইভিএম ব্যবহার হবে কিনা, বা আংশিকভাবে ব্যবহার হবে কিনা, বা আদৌ হবে না, এটা নির্বাচন কমিশন আমাদেরকে এখনো জানা নেই। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবেই কাজ করব। ভোট কেন্দ্র ও পোলিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। জেলে থাকুন কিংবা বাইরে থাকুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মান্নার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে একথা জানান দলের উপদেষ্টা SM আকরাম। বক্তারা অভিযোগ করেন আসন্ন সিটি নির্বাচন থেকে দূরে রাখতেই তাকে আটক করা হয়েছে।
প্রথমে ফোনালাপ প্রকাশ, এরপর আটক, বর্তমানে রিমান্ডে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশ। সরকারের যৌক্তিক সমালোচনা ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে না পারা, এসব উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্নাকে আটক করা হয়েছে দাবি করেন বক্তারা। বেশি দিন রাখতে পারবে না, কারণ জনগণ এই সরকারের পক্ষে নাই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের এমন আচরণে ভীত হলে নাগরিক সমাজের কেউই রেহাই পাবে না। আশরাফ আব্দুর রবের কি হয়েছে? মারা গেছে, জ্বর হয়েছে, অসুখ হয়েছে, তার মৃত দেখা যেন আসা উচিত ছিল। এত ভীত সন্ত্রস্ত হলে আমাদের সবাই কেউ আমরা রেহাই পাবো না। যার সাথে ফোনালাপ হয়েছিল সেই অজ্ঞাত ব্যক্তিকে আটকের দাবি জানান অধ্যাপক আসিফ নজরুল। অজ্ঞাতনাম ব্যক্তির ব্যাপারে সরকারের আগ্রহ নাই কেন? যে অফার দেয়, আপনার সাথে সামরিক বাহিনী জেনারেল দেখা করতে চায়, যে অফার দেয় তার ব্যাপারে গভর্নমেন্টের আগ্রহ নাই কেন? এটা এখানে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মান্নাকে অংশগ্রহণ ও জয়লাভ করতে সকলের সহযোগিতা চান। মামলা চলবে, চলুন। আর আমি ডক্টর আসিফ নজরুলকে আশ্বাস দিতে চাই, নাগরিক ঐক্যের পক্ষে মাহমুদুর রহমান যদি জেলেও থাকে তবু সে নির্বাচন করবে। মাহমুদুর রহমান মান্না এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তবে গোয়েন্দা পুলিশের দাবি, রিমান্ডে মান্নাকে কোনো ধরনের নির্যাতন করা হচ্ছে না। এদিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেছেন তার আইনজীবী। এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। শিগগিরই বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির, জানিয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। আমাদের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কোনো তথ্য নেই। আমরা যখন তার সফর সম্পর্কে জানবো তখন আপনাদের জানাবো। এবার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। কুমার সাঙ্গাকারার রেকর্ড গড়ার ম্যাচে স্কটল্যান্ডকে 148 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। হোবার্টে টস জিতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারা তিলকরত্নে দিলশানের সেঞ্চুরিতে 9 উইকেটে 363 রান করে শ্রীলঙ্কা। জবাবে 215 রানে অল আউট হয় স্কটিশরা। ম্যাচ সেরা হয়েছেন কুমার সাঙ্গাকারা। দলীয় 21 রানে লাহিরু থিরিমান্নের বিদায়ের পর সাঙ্গাকারার সঙ্গে 195 রানের জুটি গড়েন দিলশান। ক্যারিয়ারের 22তম আর এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি আসে দিলশানের ব্যাট থেকে। কুমার সাঙ্গাকারা গড়েন বিশ্বকাপ ও ওয়ানডেতে টানা 4 সেঞ্চুরির অনন্য রেকর্ড। এক আসরের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন সাঙ্গাকারা। 124 রানে তার বিদায়ের পর ঝড় তোলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। 20 বলে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করে 51 রানে বিদায় নেন। জবাবে চতুর্থ উইকেটে 118 রানের জুটি করেন অধিনায়ক মমসেন ও কোলম্যান। ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরিতে মমসেন 60 রানে আর প্রথম অর্ধশতকে 70 রানে থামেন কোলম্যান। এই দুজন ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে 41 বল আগে অল আউট হয় স্কটল্যান্ড। চামিরা ও কুলাসেকারা নিয়েছেন 3টি করে উইকেট। It takes an excellent catch. They're never easy running back forward. Should be tough against the likes of Sri Lanka and the major nations. হ্যামিল্টনে বুধবার ঐচ্ছিক অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্র্যাকটিস শেষে স্পিন বোলিং কোচ রুয়ান কালপাকে জানিয়েছেন, এখনই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবছে না দল। বলেছেন, সব মনোযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ নিয়ে। রুবেল সহ পেসারদের ভূমিকাতেও খুশি টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবারই অ্যাডিলেড থেকে হ্যামিল্টনে পৌঁছে বাংলাদেশ দল। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। শীর্ষদের অনুশীলন নিয়ে তাই কড়াকড়ি নেই কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের। দলের সবাইকে দেখা গেল ফুরফুরে মেজাজে। আগের ম্যাচের একাদশে না থাকা মুমিনুল, নাসির, শফিউল ও তাইজুলরা করলেন ঐচ্ছিক অনুশীলন। তাদের সঙ্গে নেটে ঘাম ঝরিয়েছেন ইংল্যান্ড ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ ও মুশফিক, ছিলেন তামিম ইকবালও। তবে বাকিরা কাটিয়েছেন বিশ্রামে। কোচিং স্টাফরা খুশি, স্পিনারদের সাথে পেসাররাও দলকে ভরসা দিচ্ছেন বলে। এখানকার কন্ডিশন আমাদের পেসারদের অনেক সাহায্য করছে। মাশরাফির মতো অভিজ্ঞ বোলিং পার্টনার পেয়ে রুবেল আরো বেশি আত্মবিশ্বাস পাচ্ছে।
শেষ 8-এর ভেন্যু মেলবোর্ন, তবে নিশ্চিত নয় প্রতিপক্ষ। নিউজিল্যান্ডকে হারিয়ে 3 নম্বর অবস্থানে আসলে ভারত নয়, বি গ্রুপ রানার্স আপকে পাবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকা কাকে পাবো তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের সামনে এখনো একটা ম্যাচ আছে। জানি ব্ল্যাক ক্যাপরা অপরাজিত, কিন্তু ছেলেদের আত্মবিশ্বাসী দেখাচ্ছে। দেখা যাক ম্যাচে কি হয়। এবারের আসরে বিপজ্জনক ব্রেন্ডন ম্যাককালাম, তবে একা ম্যাককালাম নয়, পুরো নিউজিল্যান্ড দলকে নিয়েই ভাবছে বাংলাদেশ। সামিউল টিটু, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, আর ফিরে এসে থাকছে। গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ শিশু মরিয়ম ঢাকা মেডিকেলে মারা গেছে।